জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। বিভিন্ন ব্যাংক থেকে খেলাফি ঋণের অর্ধেকই কয়েকজনের কাছে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। বড় অর্থ লোপাটের বিষয়গুলো আগে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে এই সপ্তাহে নীতি সুদহার আবারও বাড়বে বলে জানান গভর্নর। কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্কফোর্সের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টে ব্যাংক শেষ করার পরে আবার 3টে ধরবো। এইভাবে আমরা এই 9টা ব্যাংকে আমরা অ্যাসেস করব। আমরা চাচ্ছি যে যারা একটু বড় কেসগুলোকে আগে অ্যাড্রেস করার জন্য, আর সিস্টেমিক ইমপ্রুভমেন্ট করতে হবে ছোট কেসগুলোকে ঠিক করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়া শুরু করেছেন চীনের জরুরি মেডিকেল টিম। সোমবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা সেবা দেন 10 বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে প্রথম বৈঠক করে আহতদের সব তথ্য নেন তারা। এরপর দফায় দফায় গুরুতর অবস্থায় থাকা 20 রোগীকে পর্যবেক্ষণ করেন। সেই সাথে হাসপাতালের সুযোগ সুবিধার বিষয়েও ধারণা নেন তারা। পরে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং জানান, অন্তর্বর্তী সরকারের আহ্বানে গুরুতর আহতদের সর্বোচ্চ সেবা দিতে চিকিৎসকরা ঢাকায় এসেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান জানান, যদি প্রয়োজন মনে হয় তবে রোগীদের চীনে নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেবে মেডিকেল টিম। এদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী জানান, কর্নিয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হবে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি এবং নেপাল থেকে তা সংগ্রহ করা হবে। আমার 2 চোখে গুলি লাগছে। আমার প্রথমে মাথায় গুলি লাগছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো হোশ নেই। আন্দোলনে ছিলাম আমি, সামনের দিকে পুলিশ ছিল, সামনে দিকে বাদে আমরা পিছনে চলে আসি, বাদে পিছনের দিকে পুলিশ এসে গুলি করছে। আহত হয়েছি আপনি 19শে জুলাই আন্দোলন শুরু থেকে, তো ট্রিটমেন্ট পাইনি। ট্রিটমেন্ট পাইলে আমার চোখটা সুস্থ হয়ে যেত। পুলিশ আর বিজিবি মানে ছাত্রলীগ তারা মানে টিয়ার শেল, বুলেটিং মানে এইভাবে ছাড়তেছে, মানে হঠাৎ করে মানে এক পর্যায়ে মানে গোলাগুলি মানে পর্যায়ে গেছে, মানে হঠাৎ করে তখন মানে হঠাৎ করে আমার মাথায় মানে বুলেটিং লাগার সাথে সাথে মানে আমি একবারে পড়ে যাই। আমরা চাচ্ছি যে যদি কোনো এক্সপার্ট টিম এখানে আসে, আমরা আনানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, তাতে করে আমাদের ডাক্তাররাও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তাদের নতুন কোনো টেকনিক আমাদের ডাক্তাররা আয়ত্তে আনতে পারবে। At the first time, immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the equipment, what equipment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. আইন উপদেষ্টা বলেছেন, প্রতিশোধ নয়, সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হবে। ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ে সোমবার আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব। শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে, সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে একটি এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে 2টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে ঢাকা সিএমএম আদালতে তাদেরকে গ্রেফতার দেখায় নুরুল হুদা চৌধুরীর আদালত। খিলগাঁও হাফেজ জুবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী। এছাড়া উত্তরা পশ্চিম থানার হাফেজ সাদিকুল হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার
গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়। গেল 19 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন সাদিকুল ও 5 আগস্টে খিলগাঁওয়ে বিজয় মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হন হাফেজ জুবায়ের। চৌধুরী আব্দুল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সন্ন্যাস দেখানো হয় এবং অপর আরেকটি মামলা যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24 একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম, সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল মামুনকে আজকে সন্ন্যাস দেখানো হয়েছে। 2 জন আসামি নিয়ে আসা হয়েছে, তাদেরকে বারবার এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা সিআরপিসির স্পষ্ট লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, কনস্টিটিউশনের ভায়োলেট। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে যাত্রাবাড়ি থানায় করা আরও 2টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক আদেশে নতুন 2 মামলায় গ্রেফতার দেখানো সহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 7 দিনের রিমান্ড শেষে শাহরিয়ার কবিরকে রাজধানীর রমনা থানায় দায়ের করা গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। এই মামলায় নতুন কোনো রিমান্ডের আবেদন না করায় শাহরিয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। পরে শাহরিয়ারকে যাত্রাবাড়ি থানায় পৃথক 2টি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক 2টি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সুনামগঞ্জে গ্রেফতার হওয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে হাজির হয়ে মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে বিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক নির্জন মিত্র মান্নানের জামিন নামঞ্জুর করেন। এর আগে গত 2 সেপ্টেম্বর আন্দোলনে আহত শিক্ষার্থী হাফিজ আলীর ভাই বাদী হয়ে 99 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে 19 সেপ্টেম্বর গ্রেফতার করা হয় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। 18 জুলাই সাভারের শিক্ষার্থী আহসাবুল ইয়ামিন হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার গণমাধ্যমকে তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়েছে, শিক্ষার্থী ইয়ামিনকে পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতাল তাৎক্ষণিক চিকিৎসা দেয়নি। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাভারে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এদিকে জামায়াত কর্মী এনামুল হককে 10 দিন ডিবি অফিসে গুম করে রাখার অভিযোগে 25 জনকে আসামি করা হয়েছে। মামলায় 2009 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সব গুমের সঙ্গে জড়িতদের বিচার চাওয়া হয়েছে। এপিসি থেকে একটা ছেলেকে গুলি করে তাকে অর্ধমৃত অবস্থায় এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেওয়া হয় গ্রাউন্ডে। তার নাম ছিল আসহাবুল ইয়ামিন। এই যে তার হত্যাকাণ্ড, এইটার জন্য প্রধানমন্ত্রী সহ 78 জনের বিরুদ্ধে এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল, এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট 78 জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাহুল ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ময়নাতদন্ত পোস্টমর্টেম সম্পন্ন হয়। জানাজার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সঠিক তদন্ত করে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়া থানার সামনে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হন রাতুল। আহত অবস্থায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয় তাকে। যখন সেন্স আসছিল বলল যে আমি ভয় পাইছিলাম, সামনে গেছিলাম, পরে আবার পেছন দিকে আসছি, তখন আমার পিঠে লাগার পরে আমি তোমাদেরকে খোঁজার জন্য তাকাই, তখন আমার চোখে মারে, তখন আমি পড়ে যাওয়ার মতো হয়ে যায়, তখন আবার আমার বুকে মারা হয়। আমাকে জোর করে পাঠিয়ে দিছে, সারা রাত আমার জামাই সেবা করছে। রাত 3টার পর তো আমার সন্তান অসুস্থ বেশি হয়ে গেছে। সকাল 5টায় আমরা আইসিইউতে নিছি বাবু আবার, তারপরে আমার সোনাকে আমি আর পাইনি দেখতে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনাই তার দলের প্রধান লক্ষ্য। সোমবার কিশোরগঞ্জে আন্দোলনে শহীদ পরিবার এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান এবং গণসমাবেশে একথা বলেন তিনি। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। এ সময় দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে একসঙ্গে কাজ করারও তাগিদ দেন তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা বাংলাদেশের মানুষকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে চাই অর্থনৈতিকভাবে। আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই এবং এটিই হচ্ছে আমাদের লক্ষ্য, এটিই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারের দোসররা এখনো তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। আমরা চাই আমরা সকলকে নিয়ে সরকার গঠন করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভক্তি চায় না, আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে। শেখ হাসিনা ভারতে বসে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 2008 থেকে 2024 পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে মন্তব্য করেন তিনি। বলেন, কূটনৈতিক ভিসা শেষ হওয়ার পরও শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয় ভারতীয় প্রশাসনকে বিশ্বাস করে না বাংলাদেশের জনগণ। স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাসিনা সরকারের প্রতিটা জুলুম নির্যাতনের বিচার করতে হবে। বিচার করতে গিয়ে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সে আহ্বান জানান তিনি। সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করে দ্রুত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান জয়নুল আবেদিন ফারুক। এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে। বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতিবিলম্বে যেদিন আপনার কূটনীতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবেও না। অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্বে আছেন তারা যেন ক্ষমতাকে ভোগের বিষয় মনে না করেন, যেমনটা করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। সোমবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে কথা বলেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মাঝার। বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলনের এই মানববন্ধনে আয়োজন করে। এ সময় ফরহাদ মজহার আরও বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট করতে শিবির আখ্যা দিয়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিতর্কিত করার অপচেষ্টা করছে একটি মহল। জাতীয় ঐক্য বিনষ্টকারী সকল প্রচেষ্টা প্রতিরোধের আহ্বান জানান তিনি। পাশাপাশি গণমাধ্যম ও সম্প্রচার নীতিমালা প্রণয়ন এবং অবিলম্বে তা কার্যকরের আহ্বান জানান তিনি। কাউকে দয়া করে আপনারা নষ্ট হতে দেবেন না। গণমাধ্যমের উপর দেখেন কত বড় দায়িত্ব অর্পণ করেছে, কত বড় দায়িত্ব এসে করেছে। এই বয়ানগুলো তৈরির ক্ষেত্রে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যেমন প্রতিরোধ করবেন, ঠিক তেমনি আপনাদের সম্পাদকীয় পর্যায়ে আপনার প্রতিরোধ করবেন। যেমন তেমন করে যেখান থেকে লোক নিয়ে এসে বসিয়ে দেবেন, এটা হবে না। সাংস্কৃতিক রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে পরামর্শ করা। আমরা আপনাকে বন্ধু বলে জানি, আমরা মনে করি আপনিও জনগণকে ভালোবাসেন। দয়া করে ফ্যাসিস্টদের হাত শক্তিশালী করবেন না। পায়রা অর্থনৈতিক সক্ষমতা অর্জনের বন্দর, এটিতে কাজ বন্ধ হয়নি বলে জানালেন নৌ উপদেষ্টা SM সাখাওয়াত হোসেন। পায়রা বন্দরের সামগ্রিক অগ্রগতি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সোমবার দুপুরে পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি বন্দরের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। বন্দরের রক্ষণাবেক্ষণের খরচ কমাতে নিজস্ব ড্রেজার কেনার
পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, পায়রা বন্দর টেকসই করতে হলে সড়ক ও রেল লাইন চালু করতে হবে। 2016 সালের 13 আগস্ট থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 2802টি দেশি এবং বিদেশি জাহাজ থেকে চুনাপাথর, কয়লা, ক্লিংকার, এলপিজি গ্যাস সহ বিভিন্ন পণ্য খালাসের মাধ্যমে সরকার রাজস্ব আদায় করেছে ১,৫০৩,৬৫,৮২,৩18 টাকা। পোর্টকে সার্ভাইভ করতে হলে কানেক্টিভিটি, তার মানে 6 লেনের রাস্তা দরকার ভাঙ্গা পর্যন্ত, ভাঙ্গার থেকে অনওয়ার্ড, এবং প্রজেক্ট আছে যে পদ্মার মধ্যে দিয়ে যে রেলওয়ে লাইনটা বানানো হয়েছে সেই রেলওয়ে লাইনটা আসতে হবে। রেলওয়ে লাইন এবং রাস্তা যদি না হয় তাহলে এই পোর্টের ভায়াবিলিটি খুব ডিফিকাল্ট হবে। আশা করি সেটা হবে। আপাতত কোনো কারণে স্লো হয়ে গেছে, হয়তো এগুলো প্ল্যানিং হয়ে আছে, সেগুলো হবে। সারা দেশে চিহ্নিত ৬৬,০০০ নদী দখলকারীকে উচ্ছেদে আগামী 2 মাসের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সন্ধ্যায় কুমিল্লা বুড়িচং উপজেলায় গোমতী নদীর ভাঙা বাঁধ পরিদর্শনে এসে কথা বলেন তিনি। এছাড়া উপদেষ্টা বলেন, সব জেলা প্রশাসকের প্রতি অনুশাসন থাকবে, নদ নদী, খাল বিল দখলদারদের বিরুদ্ধে যেন কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়। নদীর বাঁধের মাটি কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন উপদেষ্টা। এর আগে গত 22 আগস্ট রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কুমিল্লা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা। সম্প্রতি এই বাঁধের 125 মিটার অংশ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ডিসেম্বরের মধ্যে বাঁধের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সবগুলো খালের সব দখলদারের তালিকা একবারে লাগবে তা না। যেই খালটার দখলদারের তালিকা আগে চলে সেটা উচ্ছেদ করা শুরু করে দেন, কিন্তু এই কাজটা শুরু করতে হবে। বারবার তো এটা নিয়ে আমরা আটকে থাকতে পারি না। প্রশাসনের উপর অবশ্যই অনুশাসন থাকবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা দেখবেন। অনলাইন রিটার্ন দাতাদের তথ্য সেবা দিতে ই রিটার্ন সার্ভিস সেন্টার চালু করলো এনবিআর। ই রিটার্ন দাখিলের সময় ফোন কলে যে কোনো সমস্যার সমাধান পাবেন রিটার্ন দাতারা। সোমবার সকালে আগারগাঁও এনবিআর ভবনে সার্ভিস সেন্টার উদ্বোধন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রোগ্রামের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রশিক্ষিত কর্মকর্তাদের দ্বারা এই সার্ভিস সেন্টার পরিচালিত হবে। দেশের সক্ষম করদাতাদের 1/3 কর দেয় জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতা বাড়াতে কাজ করছে এনবিআর। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। আবার 44 লাখ রিটার্নের মধ্যে 5 লাখ কেন এই রিটার্ন পড়বে, সমস্যাটা কোথায়? সেটা যদি আমরা জনগণের কাছ থেকে, ট্যাক্স পেয়ার থেকে, সম্মানিত করদাতা থেকে না শুনি, তাহলে আমরা সলিউশন কিভাবে করব? এখন আমরা যেটা শুনছি, আমাদের যে কল সেন্টার আমরা যেটা করলাম, ওনারা রেজিস্ট্রেশন করার সময় অথবা রিটার্ন প্রিপেয়ার করার সময় অথবা সাবমিট করার সময় অথবা এটা সেভ করার সময়, প্রিন্ট নেওয়ার সময় কী ধরনের প্রবলেম ফেস করেন, এটা আমরা সরাসরি করদাতা থেকে শুনতে চাই এবং সেই অনুযায়ী আমরা সাথে সাথে অ্যাকশন নিতে চাই। চট্টগ্রামের রাজস্ব বোর্ডের সার্ভার ডাউন থাকায় শুল্কায়নের কার্যক্রম ভেঙে পড়েছে। সিস্টেম লগ ইন করতে না পারায় সকাল থেকেই চট্টগ্রাম কাস্টমসে কোনো কাজ করতে পারছেন না সিএনডিএফ এজেন্টরা। এতে অনলাইনে আমদানি পণ্য চালানোর নথি দাখিলে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। একইভাবে অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে না পারায় বন্দর থেকে পণ্য খালাস করতে পারছেন না আমদানিকারকরা। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত পোর্ট এবং শিপিং ড্যামারেজ। গত বৃহস্পতিবার রাতে উন্নয়ন কাজের জন্য সার্ভার শাটডাউন করার পর নতুন করে রিস্টার্ট দিলেও সার্ভারে এখনও ধীরগতি। এতে করে শুল্ক কর্মকর্তারা আমদানি এবং রপ্তানি চালানের শুল্কায়নের কাজ করতে পারছেন না। গত শুক্রবারে আমাদের সার্ভার বন্ধ ছিল এনবিআর থেকে। বন্ধ হওয়ার পরে আমরা শনিবারেও কাজ করতে পারি নাই। শনিবার আমরা অফিসে অনেক চেষ্টা করছি কিন্তু কাজ করতে পারি নাই। পরে আমরা রোববার আসলাম,
রোববার এসে একই অবস্থা। সার্ভার যখন ফল্ট করে তখন আমাদের কাস্টম টোটাল কাজের একটা ব্যাঘাত ঘটে। যেখানে 1 ঘন্টা কাজটা শেষ হওয়ার কথা, এই সার্ভার প্রবলেমের কারণে এই কাজটা আমার 3-4 ঘন্টা লেগে যায়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন, পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এছাড়া এতদিন 12 বছরের মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারের দর সর্বোচ্চ বেড়েছে। সোমবার ডিএসসির লেনদেন শেষে প্রধান সূচক ডিএসএক্স 25.41 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 5,760 পয়েন্টে। এদিন ডিএসসি মোট 676 কোটি 38 লাখ ডলার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। একই সঙ্গে লেনদেন হওয়া 398টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র 112টির, কমেছে 237টির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানির বাজার দর। এদিকে সোমবার গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে ইসলামী ব্যাংকের শেয়ার। আজ ব্যাংকটির শেয়ার সবশেষ লেনদেন হয়েছে 58,070 পয়সা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসালম মুক্ত হওয়ার পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। বেসরকারি সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সিএসবি টিভি সম্প্রচারে আসতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বেসরকারি টেলিভিশন সিএসবির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপি প্রয়াত নেতা সালাউদ্দিন চৌধুরীর ছেলে ফায়াজ কাদের চৌধুরী। 2009 সালের 9 ফেব্রুয়ারিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার ও ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে সরকার এবং বিটিআরসির প্রতি একটি রুলও জারি করেন হাইকোর্ট। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 6 সেপ্টেম্বর স্বল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া সংবাদভিত্তিক চ্যানেলটি সম্প্রচার বন্ধ করা হয়। শ্রমিক নেতাদের দৌরত্ব কমাতে না পারলে কারখানা চালানো কঠিন হয়ে যাবে বলে মনে করেন তৈরি পোশাক শিল্প মালিকরা। এমনকি বর্তমান অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। সোমবার সন্ধ্যায় বিজিএমইএ নুরুল কাদের অডিটোরিয়ামে তৈরি পোশাক শিল্পের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীরা বলেন, ফ্যাক্টরিগুলো বন্ধ রয়েছে, বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তৈরি পোশাক নির্ধারিত সময়ে ক্রেতার হাতে পৌঁছাতে না পারলে সামনের দিনে আরও বিদেশি ক্রেতা হারাতে হবে। হুমকির মুখে পড়বে এই শিল্প। তৈরি পোশাক শিল্পকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে নগদ প্রণোদনা দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। ভর্তুকি যেটা গভর্নমেন্ট কোভিডের সময় দিয়েছে, এখানে আরো আমরা ওয়ার্স কন্ডিশনে যাচ্ছে এখন। এই যে ফ্যাক্টরিগুলো আজকে আশুলিয়াতে বন্ধ, তো তার মানে এখানে ওই লোন না, মানে ভর্তুকি না, এটা এক ধরনের মানে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এক ধরনের আপনার মানে ক্ষতিপূরণ কম্পেনসেশন এই ফ্যাক্টরিগুলোর জন্য ইমিডিয়েটলি সেটা ঘোষণা দেওয়া দরকার। আপনারা যদি দেশের ইন্ডাস্ট্রি না চান বলবেন, আমাদের কোনো সমস্যা নেই, বাট গিভ আস অ্যান এক্সিট এবং জাস্ট হোয়াট উই ওয়ান্ট। রাজধানীতে সড়কে নিয়মিত ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছে এবং এখন পর্যন্ত 31 লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় ডিএমপি মুখপাত্র। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কর্মস্থলে অনুপস্থিত পুলিশ কর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বলেন, রাজধানীতে ক্ষতিগ্রস্ত থানাগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্রের পরিমাণ এখনও জানা যায়নি। গতকাল একটা পিস্তল সহ 29 রাউন্ড গুলি এবং 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে। এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট 10-এর পাশে। ব্যাটারি চালিত রিক্সা, তারপরে অননুমোদিত রিক্সা বা কোনো কারণে যেন মূল সড়কে চলাফেরা করতে না পারে, সেই জন্য আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছি। প্রায় 216টি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয়। আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এসব স্থাপনা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে। যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকারের পদত্যাগ দাবি করেছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা।
3 দফা দাবিতে রাজধানীর আগারগাঁয়ে জিটিসিএল এর প্রধান কার্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন হয়। জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবং জিটিসিএল কর্মচারী ইউনিয়ন জিটিসিএল এর সর্বস্তরের বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে 3 থেকে 400 জন এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিজেদের দাবির কথা তুলে ধরেন তারা। চেয়ারম্যানের পদত্যাগ ছাড়াও তাদের অন্যতম প্রধান দাবি জিটিসিএল কর্তৃক পরিচালিত উচ্চচাপ গ্যাস সঞ্চালন পাইপলাইনে পেট্রোবাংলা থেকে অযৌক্তিক এবং অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া সিস্টেম লস শূন্য ঘোষণা করতে হবে। ব্যক্তি নয় বরং সমাজ এবং রাষ্ট্রকে সেবা দিতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার ঘিওর উপজেলা আনসার বিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যেন তারা তাদের সক্ষমতা কাজে লাগাতে পারে। এ সময় তিনি আরও বলেন, কেউ যদি উদ্যোক্তা হতে চায় সহযোগিতা করা হবে, কারণ আনসার বিডিপির নিজস্ব ব্যাংকিং কাঠামো রয়েছে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের অনুষ্ঠিত হয়েছে কাওয়ালি এবং সাংস্কৃতিক সন্ধ্যা। সোমবার সন্ধ্যায় জুলাই বিপ্লব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয় উপলক্ষে এই কাওয়ালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গজল, হামদ, নাত, কাওয়ালি সঙ্গীত এবং দেশাত্মবোধক গানের সুরের মূর্ছনায় অনুষ্ঠানটি নামে শিক্ষার্থীদের ঢল। এই আয়োজনে সিলসিলা, নিমন্ত্রণ, জাগরণ, রাপ্তা ও রুহ হদম শিল্পগোষ্ঠীর পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। আয়োজনের মধ্য দিয়ে সমাজের সুস্থ ধারা সংস্কৃতি বিকাশ লাভ করবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার কথা জানান আয়োজকরা। ক্যাম্পাসে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে, কাওয়ালি এবং সাংস্কৃতিক সন্ধ্যা, মানে অন্যরকম হচ্ছে। আমি কখনো দেখিনি, এই জন্য মূলত ফ্রেন্ডে নিয়ে দেখতে আসছি যে এটা আসলে কেমন হয়, কোন ধরনের হয়। এত সুন্দর এবং সুশৃঙ্খল প্রোগ্রাম এটাই প্রথম মনে হচ্ছে আমার হয়েছে। এখানে সবাই সুশৃঙ্খলভাবে অবস্থান করছে, আমাদের শিল্পীরা গান পরিবেশন করছে এবং আপনারা দেখছেন কি পরিমাণ লোক সমাগম হয়েছে। বাংলাদেশে এই কাওয়ালি ব্যাপারটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছিল প্রায়, বর্তমানে যে এটা আসছে এটা নিজেদের জন্য অনেক গর্বের একটা বিষয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য আলোকচিত্রী শহীদুল আলম এই মুহূর্তে আছেন নিউ ইয়র্কে এবং আমাদের সহকর্মী মাহমুদ রাকিব আছেন সেখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে ঘিরে যারা ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? হ্যাঁ জাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছেন, আমি এই মুহূর্তে রয়েছে আলোকচিত্রী শহীদুল আলম তার সঙ্গে। তিনি আমার যেই হোটেলে মূলত তিনি রয়েছেন এবং এই হোটেলেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে, আমরা মূলত সেখানে রয়েছি। আমি একটু সরাসরি তার কাছে চলে যেতে চাই। একদিন যদি শুরুতে জানতে চাই, এই জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে সেখানে প্রত্যেক বছরই বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান অংশ নেন, এবারই অংশ নিচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। আমরা যদি জানতে পেরেছি জাতিসংঘ বা নিউ ইয়র্কে যারা দীর্ঘদিন বসবাস করেন তারা হয়তো বলে থাকেন যে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়। এটি আমাদের জন্য কোনো ইতিবাচক একটি আশা দেখাচ্ছে কিনা বর্তমান পরিস্থিতিতে? ইতিবাচক হবে কিনা সেটা তো বলতে পারি না, কারণ আলাপের ভিত্তিতেই সেটা বলা যাবে, কিন্তু গুরুত্বপূর্ণ যে সেটা তো বলার অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এক অর্থে আমাদের দেশে এতগুলি সরকার এসছে, সেই সরকারগুলির বৈধতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, গত 15 বছর তো বটেই। সেখানে এখন এটা ঠিক অভ্যুত্থানের মাধ্যমে এটা এসছে, কিন্তু একটা জনপ্রিয় প্রতিনিধি সেইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের এই সময়ে চীনের সাথে, ভারতের সাথে, মার্কিনের সাথে, প্রত্যেকের সাথে সম্পর্কগুলি কি সেগুলি খুব জটিল এবং সেইখানে কি কি নেগোশিয়েট করা যেতে পারে, আমরা আমাদের দেশের জন্য কি কি আদায় করতে পারবো। কিন্তু যেই জিনিসটা আমি আশা রাখি যেটা নিয়ে, সেটা হচ্ছে যে সিদ্ধান্তই হোক না কেন সেটা দেশের স্বার্থে হবে, ব্যক্তির স্বার্থে হবে না।
সেটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটু সময় নেব, আপনি খুব ব্যস্ত আছেন জানি আমরা। সেটি হলো যে এমন একটি সময়ে বাইডেন এবং ইউনূস বৈঠকটি হতে যাচ্ছে, দ্বিপাক্ষিক বৈঠক। এখন পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি, তার ঠিক 2 দিন আগেই বাইডেন নরেন্দ্র মোদী আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে নিউ ইয়র্কেই হয়েছে। আপনার কি মনে হয় বর্তমানে পরিস্থিতি যে বাংলাদেশ ভারতের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক চলছে সেটির উত্তরণে কোনো চাওয়া বা কোনো প্রত্যাশা ডক্টর ইউনূস তার বৈঠকে জো বাইডেনকে করবেন? প্রফেসর ইউনূস নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলবেন, সেটাই তার কাজ এবং আমরা সেই প্রত্যাশাই করি। আবার নরেন্দ্র মোদী ভারতের স্বার্থই দেখবেন, সেটাও স্বাভাবিক। তবে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা যাতে একটা মানে সম্মানজনক সম্পর্ক থাকে এবং যে আধিপত্য ভারত এতদিন বাংলাদেশের প্রতি দেখিয়েছে সেটাকে যাতে আমরা অতিক্রম করতে পারি। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভূমিকা রাখবে আমরা জানি না, কিন্তু এটাও পরিষ্কার প্রত্যেক দেশ তার নিজের স্বার্থই দেখে, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই তাই দেখবে। শেখ হাসিনা যেহেতু ভারতের মধ্যে অবস্থান করছেন, কর্তৃত্ববাদী সরকারের প্রধান তিনি ছিলেন, তিনি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এই বিষয়টি আসতে পারে কিনা বাইডেনের সঙ্গে কোনো আলোচনায়? আমার বলার কোনো সুযোগ নেই, তবে যেই আলাপগুলি হবে তার মধ্যে মানবাধিকার একটা বড় জিনিস হবে এবং মানবাধিকার লঙ্ঘন যেহেতু হয়েছে সেখানে সেটা নিয়ে দাবিতে ওঠারই কথা। সর্বশেষ বিষয় বাণিজ্য বা বাংলাদেশের অর্থনীতি বা নতুন করে বিনিয়োগের কোনো বিষয় এবারে জাতিসংঘ সম্মেলনের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি এই সংক্রান্ত বক্তব্যে বা আহ্বান থাকবে কিনা বিশ্ব নেতাদের প্রতি? বাংলাদেশের যেই জায়গায় আমরা আছি সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটা অর্থনৈতিক সংকট আমাদের রয়েছে, নিঃসন্দেহে সেটা সত্য, কিন্তু শুধু সেটা না, তার বাইরেও তো আমাদের দেশের সাথে মার্কিনের অনেক লেনদেন রয়েছে, গার্মেন্টস এর ক্ষেত্রে বিশেষ করে। তবে আমি নিজে জানি যে যদিও আপনি ঠিকই বললেন যে জো বাইডেনের সাথে যে আলাপটা চলছে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার বাইরে অনেক মানে ব্যবসায়ী মহলের সাথে অনেকের সাথে আলাপ চলছে এবং সেখানে দ্বিপাক্ষিক অনেকগুলি আলাপ চলছে এবং অনেকেই আগ্রহী এখন নতুন বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারবে সেটা দেখা। জি, আপনার অসংখ্য ধন্যবাদ। উনি বলছিলেন যে এই জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের শুধু রাজনৈতিক বিষয় না, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে বেশ কিছু পাওয়ার বা বেশ কিছু আশ্বাস এখান থেকে আসতে পারে। সেটা নিশ্চয়ই আমরা পরবর্তীতে যখন এই মূল পর্ব শুরু হবে ডক্টর ইউনূস আসবেন সেখান থেকে আমরা জানতে পারবো। এই ছিল আমাদের সবশেষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের খবরে। সকাল থেকে লেবাননের দক্ষিণে বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলের দফায় দফায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 50 জনের, আহত 300-র বেশি মানুষ। হতাহতদের মধ্যে আছে নারী, শিশু আরও চিকিৎসকরা। লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদারের খবর নিশ্চিত করেছে ইসরায়েল। জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটির ব্যবহৃত স্থাপনাগুলোর ত্যাগে আগেই মুঠোফোনে বার্তা দিয়ে সতর্ক করা হয়েছে এলাকাবাসীকে। ইসরায়েলের দক্ষিণ সীমান্তের বাসিন্দারা নিজ নিজ বাড়িতে নিরাপদে ফেরার আগ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেল আবিব। একে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়েছে লেবানন সরকার। স্বচ্ছ রাজনীতি আর জনসাধারণের অংশগ্রহণমূলক সংস্কারের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের কাজ করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। সোমবার কলম্বোতে শপথ নিয়ে মার্ক্সবাদী এই রাজনীতিবিদ বলেন, অর্থনীতি পুনর্গঠনে দেশের এখন আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। পিপলস লিবারেশন ফ্রন্ট জেভিপি এবং ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির 55 বছর বয়সী এই নেতা আরও বলেন, দেশের উৎপাদন, কৃষি আর প্রযুক্তি খাত উন্নয়নে জোর দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করবে নতুন সরকার। দেশের দরিদ্র জনগোষ্ঠীর উপর কমানো হবে ব্যয় সংকোচন নীতির চাপ। নতুন প্রেসিডেন্ট নিয়ে আশাবাদী দেশের সাধারণ মানুষের প্রত্যাশা, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আসবে স্বস্তি, কমবে সাধারণ মানুষের ভোগান্তি। জাপানে রেকর্ড বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 10 জন। প্রাকৃতিক দুর্যোগে দেশটির ইশোকাওয়া অঞ্চলের বেশ কয়েকটি রাস্তা ধসে যাওয়ায় বিপর্যস্ত নেমে এসেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিম এবং সুজু শহর।
উভয় শহরে অন্যান্য বছরের সেপ্টেম্বরে যে পরিমাণ গড় বৃষ্টিপাত হয় তার দ্বিগুণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রোববার অঞ্চলটিতে গত শনিবার থেকে শুরু করে স্থানীয় সময় সোমবারও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এদিকে গত সপ্তাহে শুরু হওয়া বন্যা এখনও ধুঁকছে ইউরোপের রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি সহ বেশ কয়েকটি দেশ। দানিউব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সার্বিয়া এবং ক্রোয়েশিয়াতে বন্যার ঝুঁকি বাড়ছে। লেবাননে প্রায় 4000 পেজারে বিস্ফোরণের বহু হতাহতের পর ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে। আহমদ বকশায়েশ আরদাস্তানি নামক ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার দাবি, ইব্রাহিম রাইসির কাছেও ছিল এ ধরনের একটি পেজার। হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরায়েল জানতে পেরেছিল যে প্রেসিডেন্ট রাইসি একটি পেজার ব্যবহার করতেন, আর আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখন ইসরায়েল পেজারটি বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করছেন তিনি। এমনকি হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল। তবে চলতি মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করেন ইরান। এতে বলা হয় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। শেষ করছি এখন চারদিক।